একটি জরিপ কিভাবে পরিচালিত হয় আপনি জানেন তো? না জানলে মহাবিপদে পড়তে যাচ্ছেন। কারণ জরিপকালীন এই স্তরগুলো না জানলে আপনার সম্পত্তি অন্য কারো নামে রেকর্ড করে নিতে পারে। বরাবরের মতো আমি রয়েছি তৌফিক আপনাদের সাথে। হ্যাঁ প্রিয় দর্শক, জমি জরিপের প্রথম স্তরটি হলো বিজ্ঞপ্তি প্রচার। কারণ 1950 সালে জমিদারি অধিগ্রহণ ও প্রজাস্বত্ব আইন অনুযায়ী 144 ধারা অনুযায়ী সেটেলমেন্ট অফিসারগণ ক্ষমতাপ্রাপ্ত হয়ে জরিপ পরিচালনা করে থাকেন। এজন্য প্রচুর পরিমাণে বিজ্ঞপ্তি বা মাইকিংয়ের মাধ্যমে প্রচার করা হয়, যাতে জনগণ তাদের জরিপকালীন সকল তথ্য সম্পর্কে অবগত থাকতে পারে। দ্বিতীয় পদক্ষেপটি হলো ট্রাভার্স সার্ভে করা। এটি সাধারণত 27 ধারার বিধিমতে পরিচালিত হয়ে থাকে। এর ফলে জমির সীমানা নির্ধারণ করা সহজ হয়। আমরা সাধারণত নকশাতে জিরো আকৃতির অনেকগুলো চিহ্ন দেখে থাকি। এগুলোকে সাধারণত ট্রাভার্স পয়েন্ট বলা হয়। জমি জরিপের তৃতীয় স্তরটি হলো কিস্তোয়ার জরিপ। এটি সাধারণত 27-এর ক ধারা মতে পরিচালিত হয়ে থাকে। কিস্তোয়ার জরিপ পর্যায়ের জমির মালিকানা যদি 33% এর বেশি পরিবর্তন হয়, তাহলে কিস্তোয়ার জরিপ পরিচালনা করা হয়। এই কিস্তোয়ার জরিপ P70 শীটে অঙ্কন করা হয়। চতুর্থ স্তরটি হলো খানাপুরি। এটিও 27 ধারা মতে পরিচালিত হয়ে থাকে। এই স্তরে জমির প্লটে নতুন দাগ নম্বর, জমির পরিমাণ, মালিকের নাম, হিস্সা, জমির ক্ষেত্র, খতিয়ান নম্বর ইত্যাদি দেওয়া থাকে। এটি খতিয়ানের প্রথম স্তর হিসেবে ধরা হয়। পঞ্চম স্তরটি হলো বুজারত। এটি সাধারণত 27 ধারা মতে পরিচালিত হয়ে থাকে। খতিয়ানের সকল তথ্য ভূমি মালিককে বুঝিয়ে দেওয়াকে এই কাগজের নাম বলা হয় বুজারত খতিয়ান। এখানে মালিক একটি কাগজ পেয়ে থাকে। জমি জরিপের ষষ্ঠ স্তর হলো খানাপুরি কাম বুজারত। এই স্তরটিও 27 ধারা মতে পরিচালিত হয়ে থাকে। যখন জমির পরিমাণ 33% এর কম পরিচালনা হয়ে থাকে, তখন নতুন নকশা প্রণয়ন করা হয় না। তখন ব্লু প্রিন্ট নকশার মাধ্যমে খানাপুরি কাম বুজারত একই সাথে করা হয়। জমি জরিপের সপ্তম স্তর হলো তসদিক। এটি 28 ধারা মতে পরিচালিত হয়ে থাকে। যে এলাকার মৌজা জরিপ কার্য পরিচালনা করা হয়, তখন একটি বিশেষ ক্যাম্প বসিয়ে সকল কাগজপত্র যাচাই বাছাই করে একজন কর্মকর্তা সকল কাগজপত্র সত্যায়িত করে থাকেন। এই স্তরকে সাধারণত তসদিক স্তর বলা হয়। এই স্তরেও খতিয়ান সংশোধন করা যায় খুব সহজেই। অষ্টম স্তর হলো খসড়া রেকর্ড প্রকাশ। এটি 29 ধারা মতে হয়ে থাকে। তসদিক শেষ হয়ে গেলে জনগণের কাছে পর্চার শুদ্ধতা যাচাইয়ের জন্য এক কপি খসড়া খতিয়ান দেওয়া হয়। এই স্তরে কোনো ভুল হলে নবম স্তরে আপিল দাখিল করা হয়। এটি সাধারণত 30 ধারা মতে করা হয়। খতিয়ানে কোনো ভুল ধরা পড়লে তখন 30 ধারা মতে আপিল করতে পারবে। এই আপিলের জন্য কোর্ট ফি জমা দিতে হবে। এরপর দশম স্তরে আপিল শুনানির পর ভূমির প্রকৃত মালিকের নিকট ভূমি কর্মকর্তা তাকে রায় দিবে। জমি জরিপের 11তম স্তরটি হলো আপিল স্তর। যার বিরুদ্ধে শুনানির রায় যাবে সে 31 ধারা মতে আপিল করতে পারবে। এখানেও আবার সকল কাগজপত্র যাচাই বাছাই করে প্রকৃত মালিকের নিকট রায় দেওয়া হবে। এরপর চূড়ান্ত রেকর্ড প্রস্তুত করা হয় 32 ধারা মতে। এই স্তরে 30 দিনের জন্য সবার জন্য খতিয়ান দেখার উন্মুক্ত করা হয়। এই স্তরেও ভুল সংশোধন করা যায়। জমি জরিপের 13তম স্তরে হলো চূড়ান্ত প্রকাশনা। এটি 33 ধারা মতে হয়ে থাকে। এই স্তরে জনগণের 30 দিনের জন্য খতিয়ান দেখার সুযোগ করে দেওয়া হয়। কোনো ভুল হলে কর্মকর্তাদের চোখের গোচরে আনতে হবে, যাতে আপনার ভুলটি সহজেই সংশোধন করতে পারেন। জমি জরিপের সর্বশেষ স্তরটি হলো চূড়ান্ত প্রকাশনার সনদ। এটি 34 ধারা মতে হয়ে থাকে। সকল কার্যক্রম পরিচালনার শেষে চূড়ান্ত গেজেটের মাধ্যমে ভূমি মন্ত্রণালয় প্রকাশ করে থাকে। এর ফলে এই খতিয়ানটি দলিল রূপে কাজ করে। আশা করি ভূমি জরিপের সকল স্তর বুঝতে পারলেন। ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করে সাবস্ক্রাইব করুন। আসসালামু আলাইকুম।